Hello, my dear student. Welcome to Quantum Physics Tuition Center. Today we are discussing about friction. আমরা আজকে টিবিএসসি বোর্ডের বা বেঙ্গলি মিডিয়ামের জন্য ঘর্ষণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখন আজকে আমরা এই চ্যাপ্টারের ঘর্ষণের কি কি বিষয়বস্তু আছে, কাকে ঘর্ষণ বলে এবং বাকি সবকিছু নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো। ঘর্ষণ ঘর্ষণ জিনিসটা কি? ঘর্ষণ জিনিসটা কি? দেখো, কোনো একটি বস্তু যখন গতিশীল হওয়ার চেষ্টা করে অন্য কোনো তলের উপর দিয়ে, কথাটা কি বলছি, কোনো একটা বস্তু যখন গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে কোনো তলের উপর দিয়ে, তখন ওই দুটি বস্তুর সংস্পর্শ তল বরাবর একটি বল কাজ করে, যা গতির চেষ্টাকে বা গতিশীল হওয়ার চেষ্টাকে বাধা দেয় বা গতিশীল হলে তার গতির বিরুদ্ধে কাজ করে। তখন তাকে আমরা কি বলি? ঘর্ষণ বল বলি। তাহলে ঘর্ষণ বলতে কি বোঝায়? ঘর্ষণ বলতে বোঝায় কোনো একটি বস্তু যখন অন্য কোনো তলের উপর দিয়ে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তার গতির বিরুদ্ধে যেই বল কাজ করে তাকে কি বলা হয়? ঘর্ষণ বল বলা হয়। যেমন ধরো, এখানে কোনো একটি তল নেওয়া হলো, ঠিক আছে? এই তলের উপর ধরো আমি একটি বস্তু রাখলাম, ঠিক আছে? কোনো একটি বস্তু রাখলাম। এবার এই বস্তু উপর আমি একটি বল প্রযুক্ত করলাম সামনের দিকে, ঠিক আছে? তাহলে বস্তুটি এখন কোন দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে? সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। আমরা বল প্রযুক্ত করি তখন বস্তুটি কি করে? গতিশীল হওয়ার চেষ্টা করে। যখন গতিশীল হওয়ার চেষ্টা করে তখন এই যে দুটি সংস্পর্শ তল বরাবর পিছনের দিকে, কোথায়? এই দুটা তলের সংস্পর্শ তল বরাবর পিছনের দিকে একটি বল কাজ করে, যে বলটিকে আমরা বলি ঘর্ষণ বল। এটাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করি সাধারণত। এটাকে কি দিয়ে ডিনোট করা হয়? স্মল এফ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? দেখলে আমরা একটা কোনো তল নিলাম, তলের উপরে একটা বস্তু রাখলাম, বস্তুটার উপর একটি বল প্রযুক্ত করলাম সামনের দিকে। তাহলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে বা হওয়ার চেষ্টা করবে? বস্তুটি সামনের দিকে গতিশীল হবে বা সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। তখন ওই দুইটি তলের স্পর্শতল বরাবর পিছনের দিকে একটি বল কাজ করবে, যাকে আমরা বলবো কি? ঘর্ষণ বল, ঠিক আছে? তাহলে ঘর্ষণ বল বলতে কি বুঝি আমরা? ঘর্ষণ বল হলো দুইটি তলের মধ্যে যদি কোনো বস্তু গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তার গতির বিরুদ্ধে বা গতির অভিমুখের বিরুদ্ধে বা উল্টো দিকে যে বল কাজ করে স্পর্শতল বরাবর, তাকে কি বলবো? আমরা ঘর্ষণ বল বলতে পারি। কি বলবো? দেখো, কোনো একটি বস্তু অন্য কোনো তলের উপর দিয়ে, কোন একটি বস্তু অন্য কোনো তলের উপর দিয়ে গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তখন তার গতির বিরুদ্ধে যেই বল কাজ করে, তাকে ঘর্ষণ বল বলি আমরা। ঠিক আছে? তাকে আমরা কি বলি? ঘর্ষণ বল বলি। এবার ঘর্ষণ বল বলা হয়, ঠিক আছে? ঘর্ষণ বল বলা
হয়। এখন এই ঘর্ষণ বল, যে বল কাজ করে তাকে আমরা কি বলি? ঘর্ষণ বল বলা হয়। ঠিক আছে, এই বল সব সময়, এই বল সব সময়, এই বল সব সময় স্পর্শতল বরাবর কাজ করে। স্পর্শ তল বরাবর কাজ করে। স্পর্শতল বরাবর কাজ করে। কি বললাম দেখো, কোন একটি বস্তু অন্য কোন তলের উপর দিয়ে গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, তখন তার গতির বিরুদ্ধে যে বল কাজ করে তাকে আমরা কি বলি? ঘর্ষণ বল বলি। এবং ঘর্ষণ বল সব সময় কোন দিক বরাবর কাজ করবে? এই যে স্পর্শতল বরাবর কাজ করবে। দুইটা বস্তু, এই দুইটা বস্তুর স্পর্শতল বরাবর কোন বলটা কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে। ঘর্ষণ বল সব সময় স্পর্শতল বরাবর কাজ করবে। স্পর্শ না হলে ঘর্ষণ হবেই না। বুঝা গেল? তাহলে আমরা প্রথমে কি জানতে পারলাম? ঘর্ষণ বল কি জিনিস সেটা আমরা ক্লিয়ার। তো ঘর্ষণ বল কি? কোন একটা বস্তু যখন অন্য তলের উপর দিয়ে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তার গতির বিরুদ্ধে যে বল কাজ করে তাকে আমরা কি বলি? ঘর্ষণ বল বলি। ঠিক আছে, এখন আমরা দেখবো ঘর্ষণের কারণ কি, কেন ঘর্ষণ হয়। ঠিক আছে, কেন ঘর্ষণ হয়? তাহলে দেখো ঘর্ষণের কারণ কি। দেখো ঘর্ষণের কারণ দুইটা, দুটো বলতে দুই রকম ভাবে এক্সপ্লেন করা হয়েছিল। প্রথম বা আগের আগের একটা ওল্ড ভিউ, আর একটা হচ্ছে নিউ বা মডার্ন ভিউ। ঠিক আছে, ঘর্ষণের দুইটা কারণ। ঠিক আছে, ঘর্ষণের কারণ পড়বে এখন, কেন ঘর্ষণ হয়, ঘর্ষণের কারণ কি, ঘর্ষণ কেন তৈরি হয়। দেখো, দুইটা অমসৃণ তল, কি বললাম? দুইটা অমসৃণ তল, এটা হচ্ছে ওল্ড ভিউ। কি পড়ছে আমরা এখন? ওল্ড ভিউ। ওল্ড ভিউ, ঘর্ষণের ওল্ড ভিউ মানে আগের চিন্তা ভাবনা অনুযায়ী ঘর্ষণ কেন হয়েছিল সেটা এক্সপ্লেন করা হচ্ছে। ওল্ড ভিউ, ওল্ড ভিউটা কি? ধরো দুটো অমসৃণ তলকে এভাবে একটা অমসৃণ তল, এই অমসৃণ তলের উপর আর একটা অমসৃণ তল রাখা হলো। ঠিক আছে, আরেকটা অমসৃণ তল রাখা হলো, এই এ তল আর হচ্ছে বি তল। ঠিক আছে, দুইটা অমসৃণ তল যখন রাখা হবে, তখন তাদের যে খাঁজগুলো থাকে অমসৃণের জন্য, যে অ্যাব্রোখ্যাব্রো যে খাঁজগুলো থাকে, ওই খাঁজগুলি একটির মধ্যে আরেকটি খাঁজ ইন্টারলক হয়ে যায়। কি হয়ে যায়? ইন্টারলকিং হয়ে যায়। যেমন এইভাবে একটার উপর দিয়ে একটা ইন্টারলকিং হয়ে যায়। এই ইন্টারলকিং হওয়ার কারণে যখন তুমি একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তুটিকে গতিশীল করতে চাইবে, তখন সেই গতিশীল হবে না, অর্থাৎ গতির বিরুদ্ধে কাজ করছে, তাকে আমরা কি বলি? ঘর্ষণ বলি। তাহলে ওল্ড ভিউটা কি? ওল্ড ভিউটা হচ্ছে দুটি বস্তু, দুটি অমসৃণ বস্তু, দুটি অমসৃণ বস্তু পরস্পর সংস্পর্শে থাকলে, পরস্পর সংস্পর্শে সংস্পর্শে থাকলে, পরস্পর সংস্পর্শে থাকলে, দুটি অমসৃণ বস্তু পরস্পর সংস্পর্শে থাকলে তাদের তাদের ছোট 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 অমসৃণ অংশগুলি অংশগুলি এক অপরের এক এক অপরের সাথে ইন্টারলকিং হয়ে যায়, ইন্টারলকিং হয়ে যায়। ঠিক আছে, কি বললাম? দুটি অমসৃণ বস্তু পরস্পর সংস্পর্শে থাকলে তাদের যে ছোট ছোট অমসৃণ অংশ, এই যে অমসৃণ অংশগুলি এক অপরের সাথে ইন্টারলকিং হয়ে যায়, ফলে একটি তলকে
অপর তলের সাপেক্ষে গতিশীল করতে চাইলে বাধা প্রদান করে যা আমরা ঘর্ষণ নামে চিনি। ঘর্ষণ নামে জানি, ঠিক আছে। ওকে, বোঝা গেল। ওল্ড ভিউটা কি? ওল্ড ভিউ হচ্ছে দুটি অমসৃণ বস্তু বা অমসৃণ তল বলতে পারি, এটা বেস্ট হবে। অমসৃণ তল, দুটি অমসৃণ তল পরস্পর সংস্পর্শে থাকলে তাদের ছোট ছোট অমসৃণ অংশ এক অপরের সাথে কি হয়ে যায়? ইন্টারলকিং হয়ে যায়। এইভাবে ইন্টারলকিং হয়ে যায়, যার ফলে একটি অপর তলের সাপেক্ষে গতিশীল করতে চাইলে কি করবে? বাধা প্রদান করবে, যা আমরা ঘর্ষণ নামে জানি। অর্থাৎ গতির বিরুদ্ধে কাজ করবে, তাই তো ঘর্ষণ। এই জন্য ঘর্ষণের সৃষ্টি হয়। তাহলে ঘর্ষণ কেন সৃষ্টি হয়? একটা বস্তু আরেকটা বস্তুর সাথে ইন্টারলকিং হয়ে যায়, এই জন্য ঘর্ষণ সৃষ্টি হয়। এটা ছিল আমাদের ওল্ড ভিউ বা আমাদের প্রাচীন ধারণা। যখন ক্লাসিক্যাল মেকানিক্স স্টার্ট হয়েছিল তখন এই ধারণাটা ছিল। তারপরে মডার্ন ভিউ আসলো আস্তে আস্তে। মডার্ন ভিউটা কি এখন আমরা দেখব। ঘর্ষণের তাহলে কয়টা ভিউ কারণের? দুইটা, একটা ওল্ড, একটা হচ্ছে মডার্ন। ওকে, তাহলে চলো এখন আমরা মডার্ন ভিউটা দেখে নিই। মডার্ন ভিউটা কি বা আধুনিক ভাবনা বা মডার্ন ভিউ? মডার্ন ভিউ, মডার্ন ভিউটা কি দেখি। দেখো, অমসৃণ তল তো নিতেই হবে, দুটো অমসৃণ তল ছিল, সেম ভাবে এখানেও অমসৃণ তল থাকবে, ঠিক আছে। অমসৃণ তল থাকছে। এখানে দেখো, অমসৃণ তলগুলো কিছু না কিছু অংশ তো টাচ করবেই, একটা আরেকটার সাথে কিছু না কিছু অংশে টাচ করবেই। যে অংশগুলি একটা আরেকটার সাথে টাচ করবে, এই যে অংশগুলি একটা আরেকটার সাথে টাচ করবে, এখানের এই অংশগুলি এ বস্তুর বি বস্তুর উপরে এবং বি এর উপরে একটা ইন্টারমলিকুলার ফোর্স অ্যাপ্লাই করবে। কি করবে? একটা ইন্টারমলিকুলার ফোর্স অ্যাপ্লাই করবে। কি অ্যাপ্লাই করবে? একটা ইন্টারমলিকুলার ফোর্স অ্যাপ্লাই করবে। এই ইন্টারমলিকুলার ফোর্সের জন্য এই দুটি তল পরস্পরের সাথে এতটা দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে যায়, তুমি তাদেরকে গতিশীল করতে চাইলে তোমার গতির বিরুদ্ধে কাজ করবে। কি বললাম? দুইটা তল যখন খুব কাছাকাছি চলে আসে কিছু কিছু পয়েন্টে, অমসৃণ তল তো কিছু কিছু পয়েন্ট লেগে যায়, তো যেই পয়েন্টগুলো লেগে যায় ওই পয়েন্টগুলোতে একটা ইন্টারমলিকুলার ফোর্স অ্যাপ্লাই হয়, ঠিক আছে। কি অ্যাপ্লাই হয়? একটা ইন্টারমলিকুলার ফোর্স অ্যাপ্লাই হয়। ওই ইন্টারমলিকুলার ফোর্সের জন্য তারা এক অপরের সাথে এত দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে যায়। কিভাবে সংযুক্ত হয়ে যায়? দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে যায়, যার কারণে তুমি যখন একটির সাপেক্ষে অপরটিকে গতিশীল করতে চাইবে তখন তোমার গতির বিরুদ্ধে দুইটি স্পর্শতল বরাবর কি কাজ করবে? একটা ফ্রিকশন বল কাজ করবে, ঠিক কিনা? তোমার গতির বিরুদ্ধে বাধা দেবে, যেটাকে আমরা কি বলি? ফ্রিকশন বল বলি। বুঝা গেল? তাহলে মডার্ন ভিউটা কি? মডার্ন ভিউটা হচ্ছে আণবিক ধারণা বা অ্যাটমিক ফোর্সের জন্য ফ্রিকশন ফোর্স আসছে এমন বলা হয়েছে মডার্ন ভিউতে, ঠিক আছে। ইন্টারমলিকুলার ফোর্সের জন্য ফ্রিকশন জেনারেট হচ্ছে। আর আগেরটাতে কি ছিল? ইন্টারলকিং এর জন্য ছিল, ঠিক আছে। তাহলে দুইটা দুই রকম। তাহলে এখানে কি হয়? দুটি অমসৃণ তল যখন পরস্পর খুব কাছাকাছি চলে আসে, খুব কাছাকাছি চলে আসে তখন
দুইটি তলের কিছু কিছু বিন্দুতে দুটি তলের কিছু কিছু বিন্দুতে ইন্টারমলিকুলার ফোর্স অ্যাপ্লাই হয়। ইন্টারমলিকুলার ফোর্স অ্যাপ্লাই হয়, ফোর্স প্রযুক্ত হয়, যা গতির বিরুদ্ধে কাজ করে। যা কি করে? গতির বিরুদ্ধে কাজ করে। এই জন্য ঘর্ষণ বল তৈরি হয়। ঠিক আছে, কি বললাম? দুটি অমসৃণ তল যখন পরস্পর কাছাকাছি, খুব কাছাকাছি চলে আসে, তখন দুইটি তলের কিছু কিছু বিন্দুতে ইন্টারমলিকুলার ফোর্স প্রযুক্ত হয়, যা গতির বিরুদ্ধে কাজ করে। ঠিক কিনা? এই জন্য কি হয়? ঘর্ষণ বল তৈরি হয়। তাহলে ঘর্ষণ বল কেন তৈরি হয় বা ঘর্ষণ বলের কারণ কি? দুইটা কারণ বা দুই রকম চিন্তা ভাবনা বলতে পারো। একটা হচ্ছে মডার্ন আর একটা হচ্ছে ওল্ড। ওল্ডটা আমরা আগে পড়িয়েছি, এখন মডার্নটা পড়লাম। ঠিক আছে, তারপরে দেখবো ফ্রিকশন যে বলটা, ওইটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, কি কি বিষয়ের উপর ফ্রিকশন বলটা নির্ভর করে? চলো দেখি ওই বলটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, ফ্যাক্টরস এফেক্টিং দ্য ফ্রিকশন, এরা এমন ভাবে বলতে পারি ফ্যাক্টরস এফেক্টিং দ্য ফ্রিকশন, বা বলতে পারি ঘর্ষণ কি কি বিষয়ের উপর নির্ভরশীল। ঠিক আছে, ঘর্ষণ কি কি বিষয়ের উপর নির্ভরশীল। ঠিক আছে, আমরা একদম আস্তে আস্তে পড়বো, কোনো টেনশন নেই। কি কি বিষয়ের উপর ঘর্ষণ নির্ভর করে? প্রথমত দুইটি তলের প্রকৃতির উপর, যে দুটি তলকে সংস্পর্শে রাখা হয়েছে ওই দুইটি তলের প্রকৃতির উপর নির্ভর করে ঘর্ষণ। ঘর্ষণ বল তলের প্রকৃতির উপর নির্ভর করে। নির্ভর করে। ঠিক আছে, কি করে? ঘর্ষণ বল তলের প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, ঘর্ষণ বল তলের প্রকৃতির উপর, তলটা কি স্মুথ নাকি রাফ, অর্থাৎ তলটা কি মসৃণ নাকি অমসৃণ। যদি মসৃণ হয় তাহলে ঘর্ষণ কম, যদি অমসৃণ হয় তাহলে ঘর্ষণ বেশি। তাহলে ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে? তলের প্রকৃতির উপর, তলটা কি মসৃণ নাকি অমসৃণ, কি নেওয়া হয়েছে ফার্স্ট। সেকেন্ড, ঘর্ষণ বল বস্তুর প্রতিক্রিয়া বলের উপরও নির্ভর করে। আমরা জানি দুইটা তল যখন সংস্পর্শে থাকে তখন তাদের উপর একটা প্রতিক্রিয়া বল কাজ করে, আমরা নিউটন চ্যাপ্টারে পড়েছি। চলে দেখে নি। ঘর্ষণ বল বস্তুর প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। That means friction is directly proportional to the normal reaction, যেটাকে আমরা অর আর এভাবেও সিম্বলাইজ করতে পারি। নর্মাল রিঅ্যাকশন কথা মনে আছে তো? এই যে একটা তল নিলাম, তলের উপর একটা বস্তু রাখলাম। ঠিক আছে, আমরা কি জানি বস্তুর এমজি সোজা কোন দিকে কাজ করে? পৃথিবীর কেন্দ্র বরাবর। ঠিক আছে, এমজি সোজা পৃথিবীর কেন্দ্র বরাবর নিচের দিকে কাজ করে। বস্তু এই তলের উপরে বস্তু কি করে?
এই তলের উপর একটা অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করে, ঠিক তো? ওই অ্যাকশন ফোর্সের রিঅ্যাকশন হিসাবে এটাকে পাই, যেটাকে আমরা বলি নর্মাল বা রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে? বা একসাথে বলি নর্মাল রিঅ্যাকশন ফোর্স। তাহলে এখানে একটা বস্তু আগে কি করে, টেবিলের উপরে একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করে, নর্মাল এই অ্যাকশনের রিঅ্যাকশন হচ্ছে এটা। তাহলে এটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে? এটা হচ্ছে তলের উপর, তলের উপর। কে প্রযুক্ত করে? বস্তু দ্বারা, বস্তু দ্বারা, ঠিক তো? আর এটা, এটা কার উপরে? বস্তুর উপরে। এটা কার উপর? বস্তুর উপর। কে প্রযুক্ত করে? তল দ্বারা, ঠিক আছে? তাহলে একটা বল প্রযুক্ত হচ্ছে তলের উপরে, যেটা বস্তু দ্বারা প্রযুক্ত হয়েছে, আর একটা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে, কার দ্বারা? তল দ্বারা, ঠিক আছে? তাহলে তল দ্বারা বস্তুর উপর যেটা প্রযুক্ত হয় তাকে আমরা কি বলি? নর্মাল রিঅ্যাকশন ফোর্স। তাকে আমরা কি বলি? নর্মাল রিঅ্যাকশন ফোর্স। এখন কথা হচ্ছে এই এন বা আর ইকুয়ালস টু এমজি হয়ে যায় কেন? যদি আর ইকুয়ালস টু এমজি না হয় বা এমজি যদি বড় হতো, সাপোজ এমজি ইজ গ্রেটার দেন এন অর আর, সাপোজ এমজি ইজ গ্রেটার দেন এন অর আর, তাহলে কি হবে? যদি এমজি বড় হয় তাহলে বস্তুটি এখান দিয়ে টেবিলটা ভেঙে পড়ে যাবে নিচে। কিন্তু যদি এমজি ইকুয়ালস টু আর বা এন হয় তখন বস্তু এখানে স্টেবল থাকবে, ঠিক কিনা? যদি এন বা আর বড় হয় তাহলে বস্তু উপরে উঠে যাবে, আলাদা হয়ে যাবে। এই দুইটা কেসই পসিবল না। তখন পসিবল কেস কি? পসিবল কেস হচ্ছে এন বা আর ইকুয়ালস টু এমজি। কিন্তু কন্ডিশন আছে, এমজি বা আর কতক্ষণ ইকুয়াল থাকবে? ফার্স্ট কন্ডিশন, যদি উপরের দিকে কোনো বল, ত্বরণ বা বেগ না থাকে, তাহলে আর ইকুয়ালস টু এমজি। বুঝা গেল? যদি উপরের দিক বরাবর উলম্বভাবে কোনো ত্বরণ, বল বা বেগ না থাকে তাহলেই একমাত্র এন বা আর ইকুয়ালস টু কি হবে? এমজি হবে। আদারওয়াইজ অন্য কেসে কোনোভাবে আর ইকুয়ালস টু এমজি হবে না, ঠিক আছে? তাহলে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কার রিঅ্যাকশন ফোর্স? এই অ্যাকশনের রিঅ্যাকশন ফোর্স হচ্ছে এটা। এই জন্য তো এটাকে নর্মাল রিঅ্যাকশন ফোর্স বলা হয়। নর্মাল রিঅ্যাকশন ফোর্স, নর্মাল মানে এই যে তলের সাথে সবসময় 90 ডিগ্রি। এটা আমরা নিউটন চ্যাপ্টারে পড়িয়েছিলাম। আচ্ছা, যাই হোক, তো আমাদের মেইন কথাটা কি ছিল? ঘর্ষণ কি কি বিষয়ের উপর নির্ভরশীল? তো ঘর্ষণ বল তলের প্রকৃতির উপর নির্ভর করে, এবং ঘর্ষণ বল বস্তুর প্রতিক্রিয়া বলের সাথে কি হয়? সমানুপাতি। এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন অর আর, ঠিক আছে? এন বা আর দুটোটা একই জিনিস বোঝায়, নর্মাল রিঅ্যাকশন। ওকে, চলো এবার আমরা দেখে নেব কিছু পার্টিকুলার কেস, দেখে নেব যে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। চলো দেখি। যারা একটু লিখতে স্লো তারা কিন্তু ভিডিওটা পজ করে লেখাগুলো লিখে নেবে। ওকে, ভিডিওটা পজ করে লেখাগুলো লিখে নেবে, সাথে নোট করবে, তাহলেই মনে থাকবে। নোট না করলে মনে থাকবে না। দেখো, প্রথমে একদম নর্মাল কেস নিলাম। কেস নাম্বার 1, ধরো বস্তু এইভাবে আছে, একটা অমসৃণ তলের সাথে একটা বস্তু রাখা হয়েছে। বস্তুর উপরে এদিকে বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে? বস্তুর উপরে কি করা হচ্ছে? বল প্রযুক্ত করা হচ্ছে, ঠিক আছে? তো বল যদি প্রযুক্ত করি তাহলে বস্তু এদিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে বা গতিশীল হবে, তখনই তার তল বরাবর পিছনের দিকে কি বল কাজ করবে? ফ্রিকশন ফোর্স কাজ করবে। আর আমরা জানি বস্তুর থেকে এমজি সোজা কোণ দিকে কাজ করে? নিচের দিকে। আর তল থেকে নর্মাল রিঅ্যাকশন ফোর্স বস্তুর দিকে উপরের দিকে কাজ করে, ঠিক আছে? এবার আমরা জানি এখানে আর ইকুয়ালস টু কি হয়ে যাবে? এমজি। যেহেতু এক্সটার্নাল কোনো ফোর্স উপরের দিক বরাবর কাজ করছে না, তাই আর ইকুয়ালস টু কি হয়ে যাবে? এমজি। তাহলে আমরা কি বললাম? এফ প্রপোর্শনাল টু আর, সো ইন দ্যাট কেস এফ
প্রপোর্শনাল টু এমজি, ঠিক কিনা? এফ প্রপোর্শনাল টু আর বলেছিলাম, তাহলে এখন হয়ে যাবে এফ প্রপোর্শনাল টু এমজি। ওকে, নেক্সট সেকেন্ড কেস এমন হতে পারে যে আমরা বস্তুটির উপর কোন একটা কোণ বরাবর বল প্রযুক্ত করলাম। সাপোজ বস্তুর অনুভূমিকের সাথে থিটা কোণে আমরা বল প্রযুক্ত করলাম। কত কোণে? থিটা কোণে বল প্রযুক্ত করলাম। তাহলে বস্তু সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? এখন দেখো উপরের দিকে বলের একটি উপাংশ আসবে। আরেকটা কথা, বস্তু যখন সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে তখন তার পেছনের দিকে কোন বল কাজ করবে? ফ্রিকশন ফোর্স কাজ করবে। আর বস্তুর এমজি কোন দিকে কাজ করে? সোজা নিচের দিকে। বস্তুর উপরে আর কোন দিকে কাজ করে? সোজা উপরের দিকে। জানি তো আমরা একটু দেখিয়েছি। তাহলে এখন দেখো এই এফ বলে দুটি উপাংশ আসছে, সামনের দিকে আসছে এফ কস থিটা, উপরের দিকে উপাংশ আসছে এফ সাইন থিটা। উপরের দিকে উপাংশটা কি আসছে? এফ সাইন থিটা। আর সামনের দিকে উপাংশটা কি? এফ কস থিটা। ওকে, আচ্ছা, তাহলে এই বলটা বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ গতিশীল করার চেষ্টা করছে। যেহেতু এফ কস থিটা তাকে সামনের দিকে গতিশীল করার চেষ্টা করবে, তখন তার পেছনের দিকে কি বল প্রযুক্ত হবে? একটা ঘর্ষণ বল প্রযুক্ত হবে। এই যে ঘর্ষণ বল প্রযুক্ত হয়েছে। এবার আমরা জানি ঘর্ষণ বল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা আর, ঠিক তো? আমরা একটু আগে পড়লাম ঘর্ষণ কি কি বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে একটা মেইন পার্ট ছিল এফ প্রপোর্শনাল টু আর। এখানে দেখো আরটা কোন দিকে? উপরের দিকে। এমজি কোন দিকে? নিচের দিকে। আবার উপরের দিকে আরো একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এখন আগেরটা থেকে এক্সটার্নাল ফোর্স ছিল উপরের দিকে, কোনো কিছু নেই। এখন উপরের দিকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ সাইন থিটা, ঠিক কিনা? এখন কি আর ইকুয়ালস টু এমজি লেখা যাবে? কেন? আমি বলেছিলাম আর ইকুয়ালস টু এমজি ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যতক্ষণ না উপরের দিকে কোনো ফোর্স, অ্যাক্সিলারেশন, ভেলোসিটি অ্যাপ্লাই না হয়। এখন তো অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আর ইকুয়ালস টু কি হবে? এমজি হবে না। তাহলে দেখো বস্তুটার উপরের দিকে কি কি বল প্রযুক্ত হচ্ছে? আর প্লাস এফ সাইন থিটা। এই বলটাকেই এমজি কি করবে? ব্যালেন্স করবে। এই দুইটা মিলে এমজি কি ব্যালেন্স করছে, নাহলে তো বস্তু ভেঙে নিচের দিকে পড়ে যেত। তাহলে আর প্লাস এফ সাইন থিটা ইকুয়ালস টু এমজি, দেয়ারফর আর ইকুয়ালস টু কি আসবে? এমজি মাইনাস এফ সাইন থিটা। ওকে, তাহলে এখন ফ্রিকশন ফোর্স এফ প্রপোর্শনাল টু কি হয়ে যাবে? এমজি মাইনাস এফ সাইন। বুঝা গেল? ক্লিয়ার? কোন সমস্যা আছে এটাতে? আশা করি নেই। চলো নেক্সট থার্ড নাম্বার কেস আমরা দেখে নেই। একটা তল নিলাম, তলের উপরে আমরা একটা বস্তু নিলাম, ঠিক আছে? ক্লিয়ার? এবার ধরো বলটা আমরা এইভাবে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এইভাবে বলটা আমরা কোন দিকে অ্যাপ্লাই করবো? এইভাবে অ্যাপ্লাই করছি। আগে তো এইভাবে অ্যাপ্লাই করেছিলাম, এখন বস্তুর উপরে বলটা এইভাবে অ্যাপ্লাই করছি, এক বলটা। তাও ধরলাম অনুভূমিকের সাথে থিটা কোণে অ্যাপ্লাই করছি। কত কোণে অ্যাপ্লাই করছি? অনুভূমিকের সাথে থিটা কোণে অ্যাপ্লাই করছি। এবার এটা যদি থিটা হয়, এখান থেকে এমজি সোজা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। আর কোন দিকে কাজ করে? উপরের দিকে। এবার এই বলের জন্য বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা বলো? অবশ্যই চেষ্টা করবে। দেখো এই বলের দুইটি উপাংশ আসবে, কেননা এই বলটিকে আমরা ভেক্টরের মধ্যে আমরা প্যারালাল শিফটিং করেছি। প্যারালাল শিফটিং অনুযায়ী যদি বলটাকে সামনে নিয়ে আসি এবং এটাকে যদি আরেকটু এদিকে বাড়িয়ে দিই, তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই পার্টটাও থিটা, ঠিক কিনা? এটা থিটা হলে বিপরীত কোণ অনুসারে এটাও থিটা। এখন এফ এর দুইটি উপাংশ, এদিক বরাবর যে উপাংশটা আসবে এটা হচ্ছে এফ কস থিটা, আর এখান থেকে নিচের দিকে একটা উপাংশ আসবে সেটা হচ্ছে এফ সাইন থিটা, ঠিক কিনা বলো? তাহলে আগের মতোই এফ কস থিটা তাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা গতিশীল করার চেষ্টা করছে, তখনই তার পেছনের দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করা শুরু করবে। এফ কস থিটা যেই বস্তুটাকে সামনের দিকে গতিশীল করতে চাইবে বা গতিশীল হওয়ার চেষ্টা করবে, তখন তার বিপরীত দিকে একটা ফ্রিকশন ফোর্স এফ কাজ করা শুরু করবে, ঠিক কিনা? এবার দেখো আর যে বলটা, ওই বলটা ইকুয়ালস টু এমজি প্লাস এফ সাইন থিটা। আমি আগেই বলেছিলাম উপরের দিক বরাবর, দ্যাট মিনস উলম্ব বরাবর যদি কোনো বল কাজ করে বা ত্বরণ থাকে বা ব্যাক থাকে, তাহলে আর ইকুয়ালস টু এমজি হয় না। এখানেও দেখো সেম তাই, আর ইকুয়ালস টু এমজি হয়নি, এমজির সাথে কি হয়েছে? একটা এফ সাইন থিটাও অ্যাড হয়ে গেছে। এবার এফ প্রপোর্শনাল টু কি জানি আমরা? আর
তাহলে আর এর মানটা এখানে কত আছে, mg প্লাস f sin থিটা। বুঝা গেল? তাহলে f প্রপোর্শনাল টু mg প্লাস f sin থিটা হবে, ঠিক কিনা? বুঝা গেল? তাহলে এই তিনটা আলাদা আলাদা কেসে আমরা দেখলাম f এর সাথে mg বা রিঅ্যাকশন ফোর্স কিভাবে ভেরি করছে, ঠিক আছে? এছাড়া আরো দুটো ইম্পর্টেন্ট কেস আছে। একটা হলো সেটা ইনক্লাইন প্লেনে যদি থাকে। কোথায় থাকে? যদি ইনক্লাইন প্লেনে থাকে। বা নততল বরাবর যদি বস্তু নিচের দিকে নামতে থাকে তখন কি হবে, চলো দেখে নিই। দেখো, ধরো একটা নততল নিলাম, নততল বরাবর বস্তু নিচের দিকে নামছে বা অভিকর্ষ সূর্যের টানে পড়তে পারে। নততলের উপরে একটা আমরা বস্তু রাখলাম, নততলের উপর আমরা কি রাখলাম, একটা বস্তু রাখলাম। ওকে, আচ্ছা, এখান থেকে এমজি কোন দিকে কাজ করবে? সোজা নিচের দিকে এমজি কাজ করবে, ঠিক কিনা বলো? নর্মাল রিঅ্যাকশন ফোর্স কি করে, কিভাবে কাজ করে? তলের সাথে লম্বভাবে, তলের সাথে লম্বভাবে বস্তুর উপরে। এবার এখান থেকে যদি আমরা একটা মনভাবে বের করি, এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা নেওয়া হয় তখন এই অ্যাঙ্গেলটাও থিটা হয়ে যায়। কিভাবে? Why? দেখো, এটা থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা নিশ্চয়ই, ঠিক কিনা বলো? এবার আমি যদি এখান থেকে এটা আরেকটা ডট ডট দিই, ঠিক কিনা? তাহলে এই স্ট্রাকচারটাকে আমি এখানে আলাদাভাবে ড্র করছি। এই দেখো, ডট ডট একটা, এই ডট ডট একটা, ঠিক আছে? এর মধ্যে ধরো এটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো 90 ডিগ্রি মাইনাস থিটা, পুরোটা কত? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা অবশ্যই থিটা হতে হবে, নাহলে তো হবেই না। অ্যাঙ্গেলটা অবশ্যই কত হবে? থিটা হবে, কারণ থিটা এটা, এটা 90 ডিগ্রি, এই জন্য তো এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক কিনা? এটা যদি থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তো এটা একমাত্র 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, ঠিক কিনা? নাহলে তো এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে না। তাহলে যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা অবশ্যই কত হতে হবে? থিটা হতেই হবে, ঠিক আছে? বা তোমরা এভাবে ক্যালকুলেশন করে বের করতে পারো যে টোটাল অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কিভাবে বের করবো? 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি আসবে? 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস থিটা, এটা কেটে যাবে, তাহলে আসছে কত? থিটা। তার মানে বাকি যে অ্যাঙ্গেলটা থাকবে ওইটা কত হবে? অবশ্যই থিটা হতে হবে। চলো এবার আমরা অ্যাকচুয়াল জায়গাতে চলে আসি। তাহলে তোমরা এখন থেকে কি মনে রাখবে, এটা যদি থিটা হয় তাহলে এটা অবশ্যই কত হয়ে যাবে? অটোমেটিকলি থিটা হয়ে যাবে। বারবার তো প্রমাণ করিয়ে দেখাবো না, একবারে দেখিয়ে দিলাম। তাহলে এই বরাবর একটা উপাংশ আসছে এমজি, সেটা হচ্ছে এমজি কস থিটা, আর সামনের দিকে একটা উপাংশ আসবে এমজি সাইন থিটা, ঠিক কিনা বলো? এই এমজি সাইন থিটা বস্তুটাকে কি করতে চাইবে? সামনের দিকে গতিশীল করতে চেষ্টা করবে বা গতিশীল করবে, দুটো থেকে যে কোনো একটা গতিশীল করার চেষ্টা করবে বা গতিশীল করতে চাইবে। তখনই এই বরাবর, এই তল বরাবর পিছনের দিকে একটা বল কাজ করবে, কি? ফ্রিকশন বল, ঠিক তো? আচ্ছা, এবার দেখো এই বরাবর শুধু কি আছে? আর, তাহলে আর ইকুয়ালস টু কি হয়ে যাবে? এমজি কস থিটা। এখানেও দেখো এমজি সমান হয়নি কিন্তু, এবং এফ প্রপোর্শনাল টু কি আসছে? আর, তাহলে প্রপোর্শনাল এমজি কস থিটা, তাহলে এফ প্রপোর্শনাল টু কি আসবে? এমজি কস থিটা। ইনক্লাইন প্লেনের জন্য এমন আসবে। আরেকটা কেস কি? আরেকটা কেস হচ্ছে, ধরো ধরো এমন ওয়াল আছে, ওয়ালের উপরে ধরো এভাবে আমি বস্তুটাকে এভাবে চাপ দিয়ে ধরলাম, এভাবে চাপ দিয়ে ধরলাম ওয়ালের সাথে, তখন কি হবে? বা ধরো কোনো একটা বইকে বা কিছু একটা পাথরকে আমি ওয়ালের সাথে চাপ দিয়ে দিলাম, তখন কি হবে? তখন ফ্রিকশন ফোর্সটা কি? ধরো এটা ওয়াল, ওয়ালের সাথে একটা বই নেওয়া হলো, বইয়ের উপর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক তো? ফোর্স অ্যাপ্লাই করে এটাকে চাপ দিয়ে ধরে রাখলাম। এমজি তো সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে এমজি, ঠিক কিনা? এমজি সবসময় কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। এবার ওয়ালের উপরে তুমি কোন একটা জিনিস চাপ দিয়ে ধরে রাখার চেষ্টা করো, তো দেখবে বস্তুটা অবশ্যই নিচের দিকে পড়ার ট্রাই করবে বা নিচের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে, তাহলে তার পেছনের দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে। আর আমি যে দিক থেকে বল প্রয়োগ করছি, তখন টেবিলের উপর থেকে একটা তো প্রতিক্রিয়া বল আসে এন, আর আমি দিক থেকে বল প্রয়োগ করছি এফ, ঠিক কিনা?
তাহলে এই ক্ষেত্রে N ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে F। তাহলে এই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স F প্রপোর্শনাল টু N, দ্যাট মিন্স F প্রপোর্শনাল টু বোঝা গেল। আমরা আলাদা আলাদা কেসের জন্য ফ্রিকশন কিভাবে কাজ করে এগুলো আমরা এখন এই ভিডিওতে আমরা জেনে নিলাম, ঠিক আছে কিনা। এখন আমরা আরেকটা পার্ট পড়বো, ফ্রিকশনস কত প্রকার এবং কি কি ওইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। চলো আমরা এখন দেখবো ফ্রিকশন কত প্রকার বা ঘর্ষণ কত প্রকার। ওঠানো হয়েছে এটা, নাহলে পজ করে তুলে নাও। নেক্সট দেখো, ঘর্ষণের প্রকারভেদ, ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণ সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ড্রাই ফ্রিকশন, এটাকে বলা হয় ড্রাই ফ্রিকশন বা কঠিন কঠিনে ঘর্ষণ, কঠিন ভার্সেস কঠিন, ঠিক আছে। একটা কঠিন তলের সাথে আর একটা কঠিন তলের ঘর্ষণ। আরেকটা হচ্ছে ওয়েট ফ্রিকশন বা আমরা বলতে পারি ফ্লুইড ফ্রিকশন। কি বলতে পারি? ফ্লুইড ফ্রিকশন, তরলের তরলের ঘর্ষণ। এটা অ্যাকচুয়ালি তরলের দুটি তলের মধ্যে হয়, তরলের দুটি তল বা একটি কঠিন ও অপরটি তরল, এই দুইটা ক্যাটাগরি এটার আন্ডার পড়ে। হয়তো দুটো তলই তরলের তল, নয়তোবা দুটো তলই মধ্যে একটা কঠিন এবং একটা তরলের তল যদি থাকে তখন ফ্রিকশন নেই। এটা আমরা ডিটেলসে পড়বো, আমাদের ভলিউম 2 তে আছে, অ্যানুয়ালি সিলেবাসে আছে। হাফ ইয়ারলি সিলেবাস আমরা মেইনলি কঠিন কঠিন নিয়ে পড়বো। তরলের যে ঘর্ষণের ব্যাপারটা, এই তরলের যে ঘর্ষণের ব্যাপারটা বা তরলের দুটি তল বা একটি কঠিন একটি তরল তলের মধ্যে যে ঘর্ষণ, সেটাকে আমরা আরো একটা জিনিস নামে জানি, সেটাকে বলে অ্যাকচুয়ালি সান্দ্রতা। কি বলা হয়? সান্দ্রতা। কি বলা হয় এটাকে? সান্দ্রতা। এটা আমরা ভিসকোসিটি বা সান্দ্রতা, এটা আমরা অ্যানুয়ালি সিলেবাসে পড়বো, ভলিউম 2 তে আছে। নেক্সট এখানে হচ্ছে আভ্যন্তরীণ ঘর্ষণ, আর একটা কি আছে? আভ্যন্তরীণ ঘর্ষণ। আভ্যন্তরীণ ঘর্ষণ এটা কখন হয়? আভ্যন্তরীণ ঘর্ষণ কখন হয়? যখন কোনো একটা বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করার চেষ্টা করা হয়, তখন তার ভিতরের তলগুলো একটি অপরটির সাথে লেগে থেকে তোমার ওই আকার বা আয়তন পরিবর্তন করার যে বলটা, সেটাকে কি করে? রেসিস্ট করে। অর্থাৎ সোজা কথা বলতে গেলে কোনো একটা বস্তুকে যখন আমরা আকার বা আয়তন পরিবর্তন করি, তখন তার ভিতর থেকে যে বাধা বল প্রযুক্ত হয়, ওই বাধাকে আমরা কি বলতে পারি? আভ্যন্তরীণ ঘর্ষণ বলতে পারি। এটা অ্যাকচুয়ালি স্থিতিস্থাপকতার পার্ট। এটা অ্যানুয়ালে আছে আমাদের, একদম অ্যানুয়ালে ফার্স্ট ভলিউম 2 এর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে এটা নিয়ে পড়বো, তারপরে এটা নিয়ে পড়বো, ঠিক আছে। তাহলে এগুলো এখন আমাদের পড়ার বিষয় না। আমরা এখন যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কঠিন কঠিন মধ্যে ঘর্ষণ বল। এবার যে কঠিন কঠিন ঘর্ষণ বল আছে, এই কঠিন কঠিন ঘর্ষণ বল আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্থিত ঘর্ষণ আর একটা হলো চল ঘর্ষণ। কি কি? একটা হলো স্থিত ঘর্ষণ আর একটা হলো চল ঘর্ষণ। ওকে, চল ঘর্ষণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বিসর্প ঘর্ষণ, আর একটা হলো আবর্ত ঘর্ষণ, ঠিক আছে। একটা বিসর্প ঘর্ষণ আর একটা আবর্ত ঘর্ষণ। এর মধ্যে বিসর্প ঘর্ষণটা আমরা মেইনলি পড়ি এজ এ কাইনেটিক ফ্রিকশন। বিসর্প ঘর্ষণটাকে আমরা এজ এ কাইনেটিক ফ্রিকশন পড়ি, আর আবর্ত ঘর্ষণটা আলাদাভাবে দেওয়া আছে, এটা আলাদাভাবে পড়বো। আর বিসর্প ঘর্ষণটাকে আমরা একমাত্র চল ঘর্ষণের মতো পড়ে নেব, আর স্থিত ঘর্ষণ তো পড়বোই আলাদাভাবে, ঠিক আছে। তাহলে আমাদের কি এখন কি কি করার বিষয় বাকি আছে? স্থিত ঘর্ষণ, বিসর্প ঘর্ষণ এবং আবর্ত ঘর্ষণ, ঠিক আছে। আমরা এখন স্থিত ঘর্ষণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। স্থিত ঘর্ষণ কি, কেন হয়, তো পড়ে নিয়েছি ঘর্ষণ। স্থিত ঘর্ষণ কি এবং স্থিত ঘর্ষণ কিভাবে হয়, স্থিত ঘর্ষণের বাকি পার্ট গুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করছি।